বাঙালিদের মাতৃভাষায় বিএসএফ এর ভর্তির পরীক্ষা দেওয়া যেত না। সূর্য সেনের মাতৃভাষায় সিআরপিএফ এর ভর্তি পরীক্ষা দেওয়া যেত না। সল্টলেকে আমাদের কাছে একজন মহিলা এসে বলেছিল, জানেন কি হয়েছে? কি বললো, সেক্টর সিটি সেন্টারকে দাঁড়িয়ে আছি, ওদের একজন লেডিস সে দেখে বলে, ইহা ইতনা বাঙালি কাহা স্যার। চিটাগড়ে হিন্দি উর্দু মানে বোরকা প্লাস মেটের সিঁদুর দুই গোষ্ঠী মিলে প্রতিবাদ করছে, হাতে প্লাকার্ড, বাঙালি টিচার নেই চাইয়ে। কিন্তু অন্য স্টেটে সম্ভব? আমায় বাংলাদেশ নেবে, আমায় ভুটান নেবে, আমায় আসাম নেবে, আমায় নেপাল নেবে, আমায় সিকিম নেবে, আমায় বিহার নেবে, আমায় ঝাড়খণ্ড নেবে, আমায় উড়িষ্যা নেবে। আমি তাহলে বঙ্গোপসাগরে যাবো? বাংলার মুখ্যমন্ত্রী তো বলছে 4-5টা রাজ্যের বোঝা আমরা বইছি। আমার প্রশ্নকে বলছেন কেন? বাংলার মানুষ বলেছে এই জন্য বাংলা নিজের মেয়েকে চায়। বিহারে বিহারির যা অধিকার, রাজস্থানে মারওয়ারির যা অধিকার, জয়পুরের যে হোলসেল মার্কেটে যতগুলো বাঙালি আছে এখানে ততগুলো মারওয়ারি থাকবে। এই প্রবলেম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ হুতুম প্যাচার ডেকা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই এপিসোডটা আমি যাকে নিয়ে করেছি, সেই মানুষটার পড়াশোনার শুরুটা সাউথ পয়েন্ট থেকে। তারপর সে মেডিকেল কলেজে ডাক্তারি পাশ করে, তারপর সে হাওয়ার্ডে গিয়ে পোস্ট ডক্টরেট করে, আর অ্যাট প্রেজেন্ট তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওয়েল, এটা তো গেল তার একটা পরিচয়, কিন্তু তার আর একটা পরিচয় আছে। তিনি হচ্ছেন বাংলা পক্ষের কো-ফাউন্ডার গর্গ চট্টোপাধ্যায়। গর্গদার সাথে বাংলা ও বাঙালি নিয়ে তো অনেক কথা হয়েছে, কিন্তু সবার আগে আমার যেটা জানতে ইচ্ছে করলো সেটা হচ্ছে যে এই যেটা সাংঘাতিক পড়াশোনার পরিবেশে বড় হয়ে ওঠা, তারপর বিদেশ ভ্রমণ, সেখান থেকে হঠাৎ করে বাঙালিদের হয়ে কথা বলতে যাওয়ার এই প্রয়োজনীয়তা মানে গর্গদা কেন ফিল করলো? দেখো, এটা যদি মনে করি যে আমেরিকা থেকে ফিরে হঠাৎ মনে হলো বিষয়টা, এরকম নয়। মানে আমাদের দেশের বাড়ি হুগলিতে। আচ্ছা, আমাদের ভিটে ওখানে হুগলিতে জিরাট স্টেশন, সেখানে পাটুলি গ্রাম, সেখানে মঠ বাড়ি। আমরা 350 বছরের দুর্গাপুজো সেখানে আমরা সেবায়। আমার মায়ের পরিবার হচ্ছে পূর্ববঙ্গের। আমার ঠাকুমার পরিবারের, আমার ঠাকুমার বড়দা ছিলেন গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়, যিনি এই পশ্চিমবঙ্গ যে ভারতে যোগ দেবে এর জন্য বিধানসভায় যে ভোট নেওয়া হয়েছিল বিধায়কদের, সেখানে পশ্চিমবঙ্গের ভারতে যোগ দেওয়ার পক্ষে ভোট দেওয়া প্রথম ব্যক্তি কংগ্রেসী ছিলেন। এবং রাজনীতি সচেতনতা, একখানা আগ্রহ ইত্যাদি এটা ছোটবেলা থেকে ছিল। এবং আমি পশ্চিমবঙ্গ বোর্ডে পড়াশোনা করেছি। বাংলা আমার প্রথম ভাষা। মেডিকেল কলেজে পড়েছি, তখন ডাক্তারি পড়েছি, তখন বিভিন্ন জেলার ছেলেমেয়ে, রাজ্য বোর্ডের ছেলেমেয়েদের দিয়ে ঘেরা, আমিও রাজ্য বোর্ডে। তারপরে সেই সম্বল করেই বিদেশে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে গেছি, এমআইটিতে পোস্ট ডক করেছি। এটা কখনো আমার কাছে অস্বাভাবিক কিছু ছিল না, এটাই তো এই জানা দুনিয়াটা ছিল। কিন্তু একই সঙ্গে বহুকাল আগে থেকেই আমার প্রথম আর্টিকেল লেখা আসলে 2006 সালে। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্য অধিকার, সব জায়গায় হিন্দি চাপিয়ে দেওয়া, নিজের এলাকার জনবিন্যাস পাল্টে যাওয়া। আমি ছোটবেলায় যেখানে থাকতাম আলিপুর, সেখানে আমরা প্রায় বলতে গেলে শেষ বাঙালি বাড়ি ছিলাম। সেখান থেকেও আমাদের সরে আসা, পুরোটা মারওয়ারি হয়ে যাওয়া থেকে শুরু করে যেখানে আছি সেখানে আস্তে আস্তে সেগুলো বদল হয়ে যাওয়া। এই ঘটনাগুলির সঙ্গে আস্তে আস্তে ক্ষমতাতন্ত্র, ক্ষমতা কাঠামো এগুলো বুঝতে শুরু করি। আর বিদেশে গিয়ে যেটা সুবিধা হয়েছে, বা যেটা চোখ খুলে যদি বলা যায়, যে সকল জাতি তো তাদের মাতৃভাষা এবং সেটা ভিত্তি করে যে অধিকার, সেটা কতটা নিয়ে বলিয়ান হয়ে থাকে সেখানে, বা স্থানীয় মানুষদের কতটা একখানা কণ্ঠস্বর থাকে, তাদের একটা এখতিয়ার থাকে, সেখানে বাংলায় বাঙালিদের একদম সেখানে নেই, একদম নেই। এটা সবসময় বোধ হতো, পীড়া দিত।
এবং তখন আমি 2006 সেই সময় থেকে ইংরেজিতে লেখা শুরু করি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্য অধিকার ইত্যাদি, বাংলার অধিকার ভারতে, সবকিছু নিয়ে বাংলা, তারপরে বাংলা ভাষাতেও লেখা শুরু করি। ঠিক আছে, আনন্দবাজারে হোক, এই সময়তে হোক, বর্তমানে হোক, নানা জায়গায় লিখেছি। তারপরে দেখলাম এই লেখা ক্রাউড দিয়ে কিন্তু ওই বক্তব্য হবে, আমাকে কিছু সেমিনারে ডাকবে, টিভিতে ডাকবে, এই দিয়ে কিন্তু আসলে শুধু ক্ষোভ প্রকাশ হবে, কিন্তু এই বাস্তব বদলটা হবে না। আচ্ছা, তো এই বাস্তব বদলটা চাওয়ার থেকে বাংলা পক্ষের শুরু, মানে এই জার্নিটা যদি আমাদের একটু ছোট করে বলো। প্রথম কথা, বাংলা পক্ষ আমি বানাইনি বা আমি একা বানাইনি। বাংলার মাটিতে, এই পশ্চিমবঙ্গের মাটিতে পুঁজি, চাকরি, বাজার, জমি, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, বন্দর, খনি, শিল্পাঞ্চল, শহরাঞ্চল, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, সবকিছু থেকে বেদখল হয়ে 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 নিজের মাটিতে বাংলাদেশি বলে গালি খেতে শুরু হয়ে যাওয়া বাঙালির, ঠিক আছে, যে কোনখানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, যে বাস্তব পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল, সেইটাই আমাদের মধ্যে থেকে বাংলা পক্ষ তৈরি করিয়ে নিয়েছে। প্রথমে আমরা সামাজিক মাধ্যমে লিখতাম, এবং সামাজিক মাধ্যমটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। তার কারণ, কেউ ধরো কমিউনিস্ট মেন্টালিটির, তা এটা জানে সিপিএম পার্টি অফিস আছে। কেউ ধরো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী, তার ধরো একটা তৃণমূল পার্টি অফিস আছে। কেউ ধরো বিজেপি ইত্যাদি এইসব, তার একটা পার্টি অফিস আছে। কেউ কংগ্রেস, ইন্দিরা গান্ধী, নেহরু, হোয়াট এভার, তার ঠিকানা আছে। কিন্তু কেউ যদি বাঙালি জাতীয়তাবাদী হয়, বাঙালির অধিকারের কথা যদি তার চেতনায় হয়, তার ঠিকানা কি, সে যাবে কোথায়? এবং আমরাও এই ইউনিক প্রবলেমটায় পড়লাম, যে তাহলে আমরাই কিছু তৈরি করি। কিন্তু কিভাবে শুরু হলো সবটা, এই প্রসেসটা যদি আমাদের একটু বলো। খুব স্বাভাবিকভাবে তৈরি হবে একদিক থেকে, যে আমরা লিখতাম, আমি লিখতাম, তাতে কেউ একটা লাইক দিল, একটা কমেন্ট করলো, সে লিখলো, আমি একটা লাইক দিলাম, কমেন্ট করলাম, করে দেখলাম যে কদিনে এই কারা লাইক দিচ্ছে আর কারা কমেন্ট করছে আর আমি কাদের লাইক দিচ্ছি, এটা একটা চক্র তৈরি হচ্ছে অনলাইনে, কিছুই না, এটা কোনো গ্রুপও না। তারপরে একটা সময় আনন্দবাজার কাগজের ওপরে যে একখানা রঙিন অ্যাডভার্টাইজমেন্ট পেজ ছাপে, ঠিক আছে, সেখানে এয়ারটেলের একটা বিজ্ঞাপন বেরিয়েছিল। সেখানে বাংলাটা একদম দোমড়ানো মোচড়ানো, মানে কোনো বোঝা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে যে এই বিজ্ঞাপনটা তৈরি হওয়ার প্রক্রিয়ায় কোনো দুটো বাঙালি চোখ এটা দেখেনি, বুঝতে পেরেছি। কিন্তু মাল তুলবে তারা বাঙালির থেকে, তাই জন্য বিজ্ঞাপনটা বেরিয়ে আস বাজার। আমরা তারা হলাম এইটা নিয়ে আমরা এয়ারটেল অফিসে তখন সল্টলেকে যাই, নামি, এই যে কজন আমরা একে অপরে লাইক মাইক করছিলাম, তোই আমরা প্রথম 8-9 জন দেখলাম জড়ো হয়েছি। তখন আমাদের কোনো ওই ডিপুটেশন লেখা, আমরা কটা পোস্টার খবরের কাগজ এরকম বড় বড় স্কেচ পেনে লিখে নিয়ে গেছিলাম। তারপরে যদি ঠিক আছে আপনারা এটা লিখে দিয়ে যান, আমরা কিছু আনিনি, ওই একটা পোস্টারের পেছনেই আমরা ডেপুটেশন লিখেছিলাম, মানে একদম এতটা আনকোড়া ভাবে শুরু। এবং তারপর থেকে যেটা বুঝলাম, যে বাংলা পক্ষ বা এই যে আদর্শের প্রশ্নটা, এই অধিকার বোধের জায়গাটা, এই ক্ষোভের জায়গাগুলো, আমাদের একার না, এত বিস্তৃত শোর, তারা সকলেই একটা প্ল্যাটফর্ম করছিল। বাংলা পক্ষ এখন প্রতিটি জেলায় আছে। কেন? একটা 6 বছরের সংগঠন, তার না আছে, সেটা নট পলিটিক্যাল পার্টি, তার না আছে কোটি কোটি টাকা ফান্ড ইত্যাদি ইত্যাদি। এটা বৃদ্ধি কি করে হয়? মানে জাতীয় আবেগ এমন একখানা জিনিস না, আমরা সেটা কি জিনিস আমরা বুঝতে পারি। মানে বাংলা পক্ষ যারা একটু চেনা মুখ হয়ে যায়, তাদের এমনও হয়েছে বাঙালি তোমার উবার বাইক রাইড দিয়ে পয়সা নেয়নি, আচ্ছা, ফ্রিতে চা। আমি এগুলো ফ্রি কথাটা শুধু বলছি, আমি বলছি এই ভালোবাসাটা কতটা বিস্তৃত, এগুলোই আমাদের পারিশ্রমিক। আচ্ছা, এমন অনেক এলিট ক্লাস বাঙালিও তো আছে যারা প্রকাশ্যে হয়তো বাংলা পক্ষকে সাপোর্ট করে না, কিন্তু কথা দেয়। 1 লাখ টাকা পিএফ ফান্ডের আমাদের দিয়েছে, জানো, 1 লাখ টাকা তার প্রভিডেন্ট ফান্ডে। সে এলিট বাঙালি, মানে ওয়েল টু ডু এলিট বলতে, ঠিক আছে, টাকা পয়সার কমতি নেই, নিউ টাউনে বড় ফ্ল্যাট আছে, সে রিটায়ার করেছে। তার জীবনে দুটো প্যাশন, একটা হচ্ছে অনুকূল ঠাকুর, সে সৎসঙ্গে আছে, আর একটা হচ্ছে বাংলা পক্ষ। সেইখানে টাকা দেয় অনুকূল ঠাকুরের সৎসঙ্গে, আর বাংলা পক্ষকে 1 লাখ টাকার চেক দিয়েছিল যখন
আমাকে জেলে ঢোকানোর একটা কেস হচ্ছিল, তখন 1 লাখ টাকা বার করে দিয়েছিল। আচ্ছা, তুমি যাদের হয়ে লড়ছো মানে বাঙালিরা, তাদের ব্যাপারে বলা হয় তারা নাকি কাঁকড়ার জাত, মানে একজন উপরে উঠলে আর একজন নাকি পা ধরে নামিয়ে নেয়। এটা নিয়ে তুমি কি বলবে? আচ্ছা, বাঙালি কাঁকড়া জাত মানে একটা কাঁকড়াকে টেনে নামায়, কোথায় দেখেছো? যারা হাড়ির মধ্যে দেখেছো, হাড়ির মধ্যে, তাই না? তার মানে অপরচুনিটি যখন লিমিট করে দেওয়া হয়েছে তখন কাজ পুড়ে গেছো। হ্যাঁ, লাল কাঁকড়া দেখেছো? হ্যাঁ, একে অপরকে টানে না, কেন টানে না? তো অপরচুনিটিস তো ওপেন। তুমি ওখানে কাঁকড়া কেন, বাঙালি কেন, যাকে পুড়ে দাও সে তার টানবে। আর তুমি অপরচুনিটিস ওপেন করে দাও, সকলে ভালো করবে। অর্থাৎ এটা কাঁকড়ার চরিত্র না, এটা হাড়ির চরিত্র। এটা একটা, ধরো বাঙালি ভীতু, বাঙালি এই, বাঙালি তাই। হ্যাঁ রে, যখন ব্রিটিশদের বুকে ব্রিটিশরা যখন গুলি চালাতো এবং সেগুলো বুকে খেত, অস্ত্র দেওয়া ধরতো তাদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, মাইনে পেত না, বুকে গুলি পেত বরং, তারা কারা ছিল? তারা বাঙালি ছিল। তখন এদের ইউপি এসে পাওয়া যায়নি। আন্দামানে এখনো কিন্তু ওই লিস্টটা 83% বাঙালি, বাকি পাঞ্জাবি, মানে এই দুটো মিলে 90%-এর ওপর। এই দুটো মিলে তো ভারতের পপুলেশন 90% নয়, তাও অবিভক্ত ভারত, তাই না? কোথায় গুজরাটিরা ওই লিস্টে, কোথায় মারওয়াড়িরা ওই লিস্টে? এত পপুলেশন যাদের, সেই ইউপি, বিহার কোথায়? অথচ যখন স্বাধীনতা হয়ে গেল, অর্থাৎ তখন অত ব্রিটিশদের থেকে আর গুলি খাবার গল্প নেই, বন্দুক ধরলে মাইনে পাওয়া যায়, তখন হিন্দি আতা হ্যায়। ভারতীয় সেনায় ভর্তি পরীক্ষার জন্য হিন্দি পরীক্ষাতে দেওয়া যায়, বাংলায় সুভাষের মাতৃভাষায় ভর্তি, মাতৃভাষায় পরীক্ষা দেওয়া যায় না ভারতীয় সেনায় ভর্তি হওয়ার জন্য। বাঙালিদের মাতৃভাষায় বিএসএফ এর ভর্তির পরীক্ষা দেওয়া যেত না। সূর্য সেনের মাতৃভাষায় সিআরপিএফ এর ভর্তি পরীক্ষা দেওয়া যেত না, ঠিক আছে? এবং নৌসেনায় ভর্তি হবে। আমাদের এই বাংলাটা সাগর আছে, কোনো হিন্দিভাষী রাজ্যের কোনো সাগর নেই, ওদের কোনো সি অ্যাক্সেস নেই। তার ভাষায় নেভির পরীক্ষা দেওয়া যায়, আমাদের ভাষায় দেওয়া যায় না। এগুলো তো আসলে, আমরা স্বাধীন হয়েছি, ভারত স্বাধীন হয়েছে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে, ভারত বাঙালি রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে। সেটা ইংরেজি এবং লন্ডনের জায়গায় হিন্দি এবং দিল্লিকে আনার জন্য না, তাই না? সমান অধিকারের জন্য। এটা কোথায় সমান অধিকার? বিহারে বিহারির যা অধিকার, রাজস্থানে মারওয়ারির যা অধিকার, জয়পুরের যে হোলসেল মার্কেটে যতগুলো বাঙালি আছে এখানে ততগুলো মারওয়ারি থাকবে। এনি প্রবলেম? আমরা বাংলায় বাঙালির সেই অধিকার চাই, আমরা একটু কম চাইছি না, একটু বেশি চাইছি না, আমরা কোনো জাতির বিরুদ্ধে নই। সকলের যদি একটা তো ঈশ্বর দত্ত একটা জায়গা রয়েছে, পশ্চিমবঙ্গটাও যদি আমার না হয় তাহলে আমার কোন জায়গাটা? আমার বাংলাদেশ নেবে, আমায় ভুটান নেবে, আমায় আসাম নেবে, আমায় নেপাল নেবে, আমায় সিকিম নেবে, আমায় বিহার নেবে, আমায় ঝাড়খণ্ড নেবে, আমায় উড়িষ্যা নেবে? আমি কি তাহলে বঙ্গোপসাগরে যাবো? আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে আমরা ছোটবেলা থেকে দেখেছি বাংলা থেকে প্রচুর শিল্পপতির উত্থান হয়েছে, কেউ কেউ তো ইন্টারন্যাশনালি ফেমড, কিন্তু বাংলা থেকে বাঙালি শিল্পপতি আমরা তেমন দেখতে পাই না। এটা নিয়ে কখনো ভেবে দেখেছো? এটা এটা একটা দীর্ঘ ইতিহাসের প্রশ্ন। তোমার ধরো নিজের মাটির ওপর নিজের পুঁজির দখল, এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে স্বশাসন। শাসনটা আমাদের কিনা, এই যে বারো ভূঁইয়ারা ছিল, প্রতাপাদিত্য, কেদার রায়, ঠিক আছে, তারপরে ঈশা খাঁ, মুসা খাঁ, এই যে যারা বাংলার যারা নানা রকম স্বাধীন নৃপতি ছিল, এদেরকে হটিয়ে বাংলায় সাম্রাজ্য বিস্তার করে উজবেক মানে মঙ্গল আকবর, এবং সেই কাজে তার এটা লিড করে রাজপুত মানসিংহ, এবং তার এই মানে বাংলাকে আক্রমণ করার, লুট করার এই প্রকল্পটা ফান্ড করে মারওয়ারিরা। তা তো আগে মানে ক্রেডিটে, ঠিক আছে, ক্রেডিটে সে আর্মির খরচা দেবে, যাতে আর্মি গিয়ে এটা লুট করবে, তাদের সে রিটার্ন পাবে। এরা তারপরে এই ওখানকার নবাবদেরকে কেন্দ্র করে বসে গেল। তারপরে তারা প্রথমে হলো ঢাকা সেন্ট্রিক, তারপরে মুর্শিদাবাদ সেন্ট্রিক, মানে যেখানে পাওয়ারটা আছে। তারপরে দেখলো যে পাওয়ারটা ব্রিটিশদের দিকে শিফট করছে, যখন ব্রিটিশদের ফান্ড করলো। ব্রিটিশ পরবর্তী সময়ে দুটো দেখো, ব্রিটিশরা এখানে লুট করতে এসছে, এরাও লুট করতে এসছে।
ব্রিটিশের লুটের একটা অংশ নিয়ে নিচ্ছে। এরা কি করছে, ব্রিটিশরা তো একদম এলাকায়, ধরো ব্রিটিশরা ওই যে খিদিরপুর পোর্ট ফোর্ট রেলওয়ে এইগুলো থেকে ব্রিটিশরা এই লেভেল থেকে তুলছে। এরা যে বাংলার মধ্যে ঢুকে যে সাতলে সাতলে আনবে লুটটা, এই নেটওয়ার্ক গুলো মারোয়ারিরা তৈরি করছে এক। কিন্তু এটা তো তবু ধরো মেন লুটটা নয়, মেন লুটটা ব্রিটিশরা করছে। তাহলে ব্রিটিশরা ছেড়ে রাখলো কোন লুট এদের জন্য? বেসিক্যালি যেগুলো লিগাল নয়। ফর এক্সাম্পল ড্রাগ স্মাগলিং, ঠিক আছে? এই যে ধরো এই উপমহাদেশ থেকে আফিমের স্মাগলিং, ঠিক আছে, ওপিয়াম, চীনে আফিম স্মাগলিং, প্রচুর টাকা ব্রিটিশরা এতে সহায়তা করলো বিড়লাদের, মারোয়ারি, এবং এই করে প্রথম ক্যাপিটাল জোগাড় করছে। অনেকে মনে করে ক্যাপিটাল এলো করতে, সোনার কেল্লা তো সোনা দিয়ে আসলে তৈরি না, আশপাশে তো বালি, ঠিক আছে, ক্যাশ নেই। কিন্তু এই ক্যাশ করা শুরু করেছে। আগে বাংলাকে লুট করেছে, এবং দেখো বাংলাকে কারা কারা লুট করে, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা, ব্রিটিশরা, ইউ নেম ইট। এবার এই যে লুট করেছে, এবার করতে শুরু করলো, এবং আস্তে আস্তে এরা নানারকম ফাটকা ফায়দা, এই যে কথাগুলো, এগুলো কিন্তু নানারকম ফিউচার্স এর গেম, স্পেকুলেশন, এবং সেই স্পেকুলেশনটা আবার মার্কেট কর্নার করে, মানে ধরো দাদন দেওয়া, ঠিক আছে, একটা সিজনে, অন্য সময় সেটাকে মার্কেটে তুমি অংশটা বাই আপ করে নিচ্ছ, ফলে মনোপলি। তারা কিন্তু মনোপলি বিজনেস করে, এটা কিন্তু বিজনেসের গল্প না, ঠিক আছে, মনোপলি করে। যে কারণে আমাদের এখানে এই যে যাদের টাকা হয়েছে, এরা হচ্ছে মূলত এরা ট্রেডার, এরা ক্যাপিটালিস্ট না। তফাৎ তো তোমার বুঝতে হবে, ক্যাপিটালিস্ট হলে ইনোভেশন হয়, যেরকম আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বেঙ্গল কেমিক্যাল, ডাক ব্যাক, এদের ধরো এরা নাইট্রেট বার করছে, তুমি বলো মারোয়ারিদের তৈরি প্রোডাক্ট যেটা তারা বার করেছে, তুমি কিন্তু বেঙ্গল কেমিক্যালের পেয়ে যাবে, তুমি বেঙ্গল পটারির পেয়ে যাবে। তারা কি হচ্ছে, তারা একটা শিক্ষিত গ্রুপ যারা টেকনোলজিতে ব্রিটিশদের সঙ্গে কম্পিট করছে। আর এরা কি করছে, স্মাগলিং, ব্রিটিশদের ছেড়ে রাখা জায়গা। আরেকটা সময় ব্রিটিশরা কখন টাকা করতে দিতে বাধ্য হতো, যখন ধরো ডিমান্ড বেশি সাপ্লাই এর থেকে, তখন বলছে আমি তো এত সামাল দিতে পারছি না, তোরা দিতে পারবি? কোন সময় সেগুলো যুদ্ধের সময়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, যে কারণে ড্রাগ স্মাগলিং এর পয়সা ক্যাপিটালটা করে এবার জুটে ঢুকাচ্ছে সেই টাকা, আবার সেখানে ওই ফিউচার্স খেলছে, আবার জুটের যে প্রোডাকশন যেটা, সেটা দাদনের মাধ্যমে সে মনোপলি করছে, মানে ফিক্সড গেম করে এবার ম্যাসিভ প্রফিট করছে। এই প্রফিটটা তারা আবার কোথায় ঢোকাচ্ছে, খুব ইন্টারেস্টিং। এই প্রফিটটা তারা কংগ্রেস দলের সেই অংশে ঢোকাচ্ছে এবং হিন্দু মহাসভাতে ঢোকাচ্ছে, যারা বাংলায় কিছুতেই বাঙালি হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধ কোনো রাজনীতির সলিউশন চায়। এমনকি বঙ্গভঙ্গ যখন আন্দোলন হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হলো 1905 থেকে 1911, তখনও যে অসহযোগ স্বদেশী আমরা বলি, মারোয়ারিরা অপোজ করেছিল, কারণ তারা তো হচ্ছে ওই ফোরের কাজ করছে, ব্রিটিশ প্রোডাক্ট দিয়ে এদের কত প্রোডাক্ট, এবং সেই সময় ম্যাসিভ লাভ করছে, কারণ বাঙালি ট্রেডাররা তারা তো একটা স্বদেশীতে উদ্বুদ্ধ হচ্ছে, তারা দে আর নট কিপিং প্রফিট ফার্স্ট। এই বারবার এই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আঘাত যেটা হলো 1943-এ, যেটা অমর্ত্য সেন থেকে প্রসাদচন্দ্র মহালনবী সকলেই গবেষণা করে দেখিয়েছেন, পরে জনম মুখোপাধ্যায়, মধুশ্রী মুখার্জি তারাও গবেষণা করেছেন খুব ডিটেইলে, যে বড় বাজার ওই এলিমেন্ট গুলো কালোবাজারি এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে খুন করে, চালের কালোবাজারি 60 লাখ। এবং যেহেতু যুদ্ধের সময়, মানে এটা ডেটা বলছে, একদম ডেটা, এটা প্রশান্তচন্দ্র মহলানবিশের রেঞ্জ ডেটা, ঠিক আছে। এবং বুঝতে পারে কথাটার মানে, 60 লাখ ইহুদিরা মোটামুটি 60 লাখ মারা গেছিল, সারা বিশ্বে তাদের মেমোরিয়াল আছে। এটা তুমি শুনে এই মুহূর্তে অবাক হচ্ছ, টেক্সট বইতে কখনো পড়ো, রাইট? এবং এই 60 লাখ যে কালোবাজারি মজুদদারিতে এরা পয়সা করছে, এরা কিন্তু প্রচন্ড বড়লোক হচ্ছে। ধরো লকডাউনে আম্বানি আদানি বড়লোক হচ্ছে, শুনতে অবাক লাগছিল না? যে তার দিনে 5 কোটি টাকা করে আয় বাড়ছে, কিসের ব্যবসা করছে? এই যে ক্রাইসিস ক্রিয়েট করা, মজুদদারি, স্টক করো মনোপলি, তারপরে কালোবাজারি, তারপরে তুমি ফিউচার্সে খেলো, ভয়ঙ্কর জিনিস। এবং তারপরে এরা ব্রিটিশদের সঙ্গে, এরাই ইনফ্লুয়েন্স, যেহেতু ব্রিটিশদের সঙ্গে ডিলিংস এর, ওটা রিলিফও এরা দেবে। গর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, বুঝতে পেরেছো কথাটা?
ফলে কি হলো, এটা ইমেন্স ক্যাশ পেলো এরা। এবার তখন ব্রিটিশরা যখন ছেড়ে চলে যাচ্ছে, তখন ওদের যে ব্রিটিশ ওন ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার বাংলায়, সেগুলো এটা কিনতে শুরু করলো। কারণ রেডি ক্যাশ কার, বাঙালি শিল্পপতি গ্রুপ তো ধ্বংস করে দিয়েছে এইভাবে তো বাঙালিরা টাকাটা করেনি। বাঙালি তো বাঙালির রক্তের ওপর, বাঙালির লাশের, লাখ লাখ বাঙালির লাশের ওপর বাঙালি পুঁজিপতিরা টাকা করেনি, ঠিক আছে? স্বজাতি ম্যাটার করে। ওয়ান্স তুমি যদি ওনারটা হয়ে যাবে, টাকায় টাকা বাড়ে, তুমি তাদের মধ্যে গ্যাং আপ করছে, তারা তাদের মধ্যে গ্রুপিং বানাচ্ছে, বাঙালি ধরাটা সেক্টরে ঢুকবে, অলরেডি তারা রয়েছে, প্রাইসিং এমন করলো, তোমাকে প্রাইস আউট করে তোমাকে ক্যাপিটাল শূন্য করে দিল, অনেকগুলি বড় বাজারের দখল নিয়ে নিয়েছে। এবং তোমার কি তাই জন্য মনে হয় যে বাঙালির একটা সময় গিয়ে ব্যবসা করার ইন্টেনশনটাই সে বন্ধ করে দিয়েছিল? তার কারণটা ইন্টেনশন বন্ধ করেনি, আসলে যেটা হয়েছে কি, সারা বাংলায় তুমি এত দোকানদার দেখতে পাবে না, এত তুমি এই দাড়ি পাল্লা নিয়ে কত তো বাঙালি দেখতে পাবে। আসলে মেজর ক্যাপিটালের যে গল্পটা, বাঙালি প্রচন্ড ব্যবসায়ী জাতি, মেজর ক্যাপিটালের যে জায়গাটা, এইগুলো থেকে পুরো সাঁতলে একদম লুট করে নিয়েছে। আর ধরো বাংলায় যে কোনো জায়গায় তোমার উত্তরাধিকার সূত্রে তুমি যা যা পাবে, তুমি তো সেগুলোর ওপরেই তুমি বেস করবে। কিন্তু দেখো বাংলায় কি হলো, কয়লা দিল্লির হাতে, চা কিবোর্ড সেটা দিল্লি কন্ট্রোল করে, জুট এরা কন্ট্রোল করে, বন্দর সেটাও বাঙালি হাতে নেই, মারওয়াড়ি আর উর্দু এদের হাতে। মানে তোমার মূল জায়গাগুলো ট্রেনের যে সাপ্লাই রেলওয়ে যে ওয়ার্কশপ সেখানে কর্মী আমাদের না, অফিসার আমাদের না, সাপ্লায়ার আমাদের না, টেন্ডারবাজ আমাদের না, স্ক্র্যাপ অকশানেও ওইসব হিন্দুস্তানি গুন্ডা। মানে এটা একটা অদ্ভুত একখানা ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে। এবং এর থেকে তো নিস্তার চাই, শুধু আমি তো প্রবলেমের কথা বলছি। নিস্তার হচ্ছে ভাই বাঙালি পুঁজিপতি হাতে ধরে তৈরি করতে হবে। এবং হাতে ধরে তৈরি করতে হবে মানে শুধু পেপটক দিয়ে লাভ নেই যে ব্যবসা করো ব্যবসা করো। হ্যাঁ, দ্যাটস পার্ট অফ দ্য স্টোরি, যেটা রাজ্য প্রফুল্লচন্দ্র রায় আজ থেকে 100 বছর আগে করেছে, যে বাঙালি চাকরির মায়া ছাড়ো, ব্যবসা ধরো। উনি সঙ্গে আরো কয়েকটা কথা বলেছিলেন, আমি সেগুলো বলতে চাই, তারপরে সলিউশনের কথা বলতে চাই। এই মহান ব্যক্তিটাকে মনে করা উচিত যে উনি শুধু একটি আধকাচা দাড়ি আর নিজের কাপড় নিজে কাচে এই টাইপের একখানা কি বলবো আত্মভোলা সায়েন্টিস্টই শুধু ছিলেন না, আর কিছু বলে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা অবশ্যই বিরাট কাজ, তার পেছনে ফিলোসফি, ঠিক আছে? ওই বলছি কয়েকটা ওনার কোটেশন, এগুলো ওনার আত্মচরিত বই থেকে নেওয়া ওর কোটেশন, মানে নিজের অটোবায়োগ্রাফি। এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল আছে। আমরা তো প্রায় কিছুই বলি না বাংলা পক্ষ থেকে, উনি যা যা বলেছেন, ঠিক আছে? বাংলার সম্পদ ক্রমাগত শোষিত হইতেছে, উহা বিদেশিরাই করুক আর অবাঙালিরাই করুক, ফল সমান। রাজ্য প্রফুল্লচন্দ্র রায়। অবাঙালির দল আসিয়া কিভাবে বাঙালিদিগকে লুণ্ঠন করিয়া তাহাদের প্রাধান্য প্রতিষ্ঠা করিতেছে, বিষয়টি বাঙালি জাতিকে সর্বদা মনে রাখিতে হইবে বলিয়া আমি বারবার ওই একই কথা বলিয়াছি। আসামির জন্য আসাম, বিহারীর জন্য বিহার ইত্যাদি রোল উঠিয়াছে, কিন্তু বাংলার ধন সকলেই লুটিতেছে। বাংলার সকল দরজা খোলা, সকল প্রদেশের লোকই বাংলায় আসিয়া ধন লুট করিতেছে। হতভাগ্য বাঙালি সব চক্ষে দেখিতেছে, কিন্তু প্রতিকারের কোনো পথ খুঁজিয়া পাইতেছে না। মারওয়াড়িরা নামে কলিকাতার অধিবাসী হইলেও তাহারা বাংলার স্বার্থের বিরোধী। এক কথায় এই সব অবাঙালি অধিবাসীদের ব্যবসার স্বার্থ ছাড়া বাংলার সঙ্গে আর কোনো সম্বন্ধ নাই। যে সমস্ত মারওয়াড়ি ও ভাটিয়া মানে নর্থ ইন্ডিয়ান ট্রেডার গ্রুপ, ঠিক আছে, এদেশে কয়েক পুরুষ ধরে বাস করিতেছে, তাহারাও বাংলাকে নিজের দেশ বলিয়া মনে করে না। তাহারা বাংলার ব্যবসা বাণিজ্য দখল করিয়া প্রভূত ঐশ্বর্য সঞ্চয় করিতেছে, কিন্তু এই ঐশ্বর্য হইতে তাহাদের বাসভূমি বাংলার কোনো উপকার হয় না। সবই দেখবে লুট, দখল, উনি শব্দগুলো কি ব্যবহার করছেন না। মারওয়াড়ি, ভাটিয়া বা পাঞ্জাবি যদিও কলকাতায় থাকিয়াই অর্থ উপার্জন করে, তবু তাহাদের অর্থে বাংলার সম্পদ বৃদ্ধি হয় না, কিংবা তাহারা বাংলার অধিবাসী হওয়াতে বাংলার কোনো আর্থিক উন্নতি হয় না। রাজ্য প্রফুল্লচন্দ্র রায়, এই রাজ্য প্রফুল্লচন্দ্র রায়কে কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? দুজন কাউকে ভুলিয়ে দেবে কিভাবে? হয় তার সামনে একটা পর্দা দিয়ে দেবে, তুমি তার মুখটা চিনতে পারবে না, অথবা তাকে এমন মেকআপ করিয়ে দেবে যে তুমি তাকে চিনতে পারবে না, ছদ্মবেশ দিয়ে দেবে। এখানে ছদ্মবেশটা কি? উনি একজন আত্মবলা সায়েন্টিস্ট, উনি এই করে এই সব, এসব কিন্তু শুনবে না। ব্রিটিশরা যতদিন বাংলায় থাকে ততদিন খানসামা, বাবুর্চি, আয়া প্রভৃতির বেতন বাবদ এবং মুরগি, ডিম, মাছ প্রভৃতি কিনিয়া কিছু টাকা তবুও বাংলায় দেয়, কিন্তু মারওয়াড়ি এদিক দিয়েও বাংলাকে 1 পয়সা দেয় না। সে তাহার নিজ খাদ্যদ্রব্য আটা, ডাল, ঘি প্রভৃতি নিজের দেশ হইতে লইয়া আসে, আর তার ভৃত্যরাও হিন্দুস্তানি। আজকেও সত্য, আজকেও সত্য। মারওয়াড়ি মালিকানাধীন কোম্পানি মানে বাঙালি সেখানে প্রায় কম। কদিন আগে আমরা দেখলাম মার্লিন গ্রুপে বলছে বাঙালি নেবো না, ওপেন অ্যাড দিচ্ছে। কত অ্যাড এরকম দিয়েছে, আর এটাও তবু ফর্মাল। ইনফর্মাল সেক্টরে তো একদম নেই। কদিন আগে বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটক উনি বললেন যে খড়গপুরে একখানা বড় ইন্ডাস্ট্রি
একটা বড় ফ্যাক্টরি 22,000 লোক নিয়েছে, 21,000 অন্য রাজ্যের। গুলশন মল্লিক পাঁচলার বিধায়ক, এই যে ধরো ডানকুনিকে কেন্দ্র করে যে লজিস্টিক্স এর যে জোনটা তৈরি হয়েছে সেখানে একটা ফ্যাক্টরির কথা বলছে, 2,000 লোক নিয়েছে। গুলশন মল্লিক ওখানকার বিধায়ক একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, মুখ্যমন্ত্রী, যে 20টা বাঙালি, 1%। আরো কয়েকটা জিনিস বোঝা দরকার। মারওয়াড়িরা বাংলার চারিদিকে তাহাদের জাল বিস্তার করিয়াছে, কিরম ভাবে লিখছে, জাল বিস্তার করিয়াছে। তাহারা চতুর, বেশ জানে যে বাঙালিদের চোখ একবার খুলিলে এবং ব্যবসার দিকে তাহাদের মতি গেলে মারওয়াড়িদের স্থানচ্যুত হইতে হইবে এবং সে সকল সুবিধা তাহারা আর ভোগ করিতে পারবে না। এটার একখানা কমন কি? কমন এটা এখনকার বাঙ্গাল মে কুছ নেই, অর্থাৎ বাঙালি যেন এই কথাটা বিশ্বাস করতে শুরু করে, বঙ্গাল মে কুছ নেই। পশ্চিমবঙ্গ, কলকাতা একটি বৃদ্ধাশ্রম, অদ্ভুত বৃদ্ধাশ্রম। ওই মারওয়াড়িরা তো দলে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে না, বিহারিরা তো হিন্দু হোক মুসলমান হোক তারা দলে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে না। কি এই অদ্ভুত বেকারত্ব যেটা শুধু বাঙালিদের এফেক্ট করছে? তারা যখন ঢুকছে, এত ইউপি বিহারের লোকজন ঢুকছে, শ্রমমন্ত্রী আবার যেটা দিয়েছেন যে 1 কোটির ওপর, যে সময় 21 লক্ষ বাঙালি বাংলার বাইরে গেছে কাজ করতে, 1 কোটির ওপর ভিন রাজ্যের এখানে ঢুকছে শুধু সংগঠিত ক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে আরো বড়। এটা নিশ্চয়ই হাওড়া ব্রিজ দেখতে আসছে, এটা কাজ করছে, একদম শ্রম মন্ত্রকের ডেটা। তার থেকে কি বোঝা যায় যে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাঙালি যুবকেরা খুব ইন্টারেস্টিং, কেন আমরা এমএনসি পছন্দ করি এইসব বড় বাজারিয়াদের থেকে, এবার বুঝবে। কারণ টাকা তো বাঙালির হাত থেকে, ধরো এমএনসি এখানে বাজার হিসেবে ইউজ করছে, আর বড় বাজারটা আমাদের বাজার হিসেবে ইউজ করছে, বাঙালি মালিকানা একটাও না। বাট অন্তত আমাদের পকেট খালি করার জন্য কি কটা বাঙালিকে ব্যবহার করছে, তাহলে তো কটা লোক মাইনে পাবে, সেলসে বা হোয়াট এভার, মার্কেটিং যাই বলো। এখানে বলছে দেখো, বাঙালি যুবকেরা কখনো কখনো ইউরোপীয় ফার্মে শিক্ষানবিশ হইতে পারে এবং ক্রমশ উচ্চতর পদ লাভ করিয়া অবশেষে অংশীদার পর্যন্ত হতে পারে, মানে পার্টনার। কিন্তু একজন বাঙালির পক্ষে মারওয়াড়ি ফার্মে শিক্ষানবিশ হওয়া অসম্ভব। এবার ভেবে দেখো, সফল বাঙালি বলতে যেগুলো বোঝো, বাঙালি তো পশ্চিমবঙ্গে কোনো অপরচুনিটি নেই, কিন্তু দেখো সারা বিশ্বে অন্য রাজ্যে বাঙালিরা কত কত উঠেছে। তো মারওয়াড়ি ফার্মে দেখো এমএনসি, ওরাকল, এই ওই ম্যাকিনসি, মানে বুঝতে পারছো তো, সব হচ্ছে ওই যাদের কিনা কোনো জাতি বিদ্বেষমূলক কিছু নেই, সেখানে সে ফ্লারিশ করছে। আর বাংলায় ফ্লারিশ করছে না কারণ এখানে তো মালিকানা তারা করে রেখেছে। কিরম বলে, এবং আমাদের মধ্যেই অনেক জিনিস ঢুকিয়ে দেওয়া, যে বঙ্গাল মে কুছ নেই হ্যায়, আমরা বিশ্বাস করি। আমাদের খুব স্পষ্ট প্রশ্ন, বঙ্গাল মে কুছ নেই হ্যায়, তাহলে তুই এখানে কিউ হ্যায়? তাহলে তুই এখানে কিউ হ্যায়? খুব সহজ কথা, তাই না? বা ধরো আরেকটা দিক থেকেও যদি বলার চেষ্টা করি, ধরো আমি তোমাকে একটা থট এক্সপেরিমেন্ট দেবো, আপনারাও শুনবেন, যারা যারা শুনছেন আপনারা মনে মনে একখানা উত্তর দেবেন, আর তারপরে আমি তার পাল্টা কথাটা বলবো, দেখবেন কিরকম একটা মেন্টাল ব্লক খুলে গেল, আর তারপরে কেন্দ্রীয় সরকারি তথ্যটাও দেবো। ঠিক আছে? এই তথ্যগুলো রয়েছে আসলে বাঙালিকে না, রামমোহন বিদ্যাসাগরের জাতিকে কিন্তু তথ্য এবং সত্যর ভিত্তিতে বাস্তব জানতে হবে, এইসব হাওয়াবাজি কথায় নয়। ঠিক আছে? যেমন ধরো, আচ্ছা, বড় বাজারে বা পোস্তায়, যেটা হচ্ছে কলকাতার তথা এশিয়ার সর্ববৃহৎ হোলসেল মার্কেট, সেখানে একটা 60 কিলোর একখানা ওজন বস্তা ধরো একটা ছোট হাতিতে তুলতে হবে, বাঙালি তুলবে না? তুমি অটোমেটিক আনসার দিলে বাঙালি তুলবে না, এবং যারা যারা দেখছেন আপনারাও মাথা নাড়লেন তার সঙ্গে, বাঙালি কি করবে, তুলবে? ও করবে না, বাঙালিকে ভাত ঘুম দেবে, বিড়ি খাবে, এরকম নানা রকম থিওরি আমাদের কাছেই আছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি তাহলে, 60 কিলোর বস্তাটা ছোট হাতিতে তোলা হলো, এই ছোট হাতিটা বেলডাঙ্গায় যাচ্ছে, মুর্শিদাবাদে, তেঘরতে যাচ্ছে নদিয়ায়, ঠিক আছে, কাঁথিতে যাচ্ছে মেদিনীপুরে, কে না হবে? কে না হবে? বাঙালি না হবে। ভেরি ইন্টারেস্টিং। এবার বোঝো কথাটা কি হচ্ছে, বাঙালি না হবে, বাঙালি না হবে, এবং কম মজুরিতে না হবে। কলকাতায় বেশি মজুরি, কম মজুরিতে বাঙালি যে ওজনটা নেবে, বেশি মজুরিতে বাঙালি সেই ওজনটা নেবে না। এই অদ্ভুত লজিক আমাদের মাথায় কিভাবে ঢুকিয়ে দেওয়া হবে? আমি প্রথমেই বলে দিলাম না, বাঙালি করবে না। আমি শুধু যখন ওইটুকু বললাম, তারপরে যখন পুরোটা কন্টিনিউ করলাম, বুঝতে পারছো কোথায় গিয়ে গল্পটা হয়ে যাচ্ছে আমাদের। তার মানে বেশি মজুরির জায়গায়
তার ঢোকার জায়গাগুলো সিল করা আছে, কারণ মালিকানা গ্রুপ যেটাই বললো তাদের ভৃত্যরাও হিন্দুস্তানি। এবং এখন কিন্তু আর কিন্তু ফুচকাওয়ালা চাওয়ালা বলে লাভ নেই। এই যে এত ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে এখানে 60-70% বহিরাগত, সব ফুচকাওয়ালা চাওয়ালা। এইসব মেন্টালিটি মুটে ঠুটে এইসব আইলাগুলো থেকে বার হও। এছাড়া কেন্দ্রীয় সরকারেরও ডেটা আছে জানো, 15 থেকে 59 বছর বয়সের যারা মেল পুরুষ শহরাঞ্চলে 15 থেকে 59 বছর বয়সের পুরুষ, তারা প্রতি সপ্তাহে ক ঘন্টা করে খাটে তার রাজ্য বাড়ি হিসেব আছে। আচ্ছা, অদ্ভুত, এরকম ডেটা আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে ঘন্টার হিসেবে বেশি খাটে বিহারের থেকে, আসামের থেকে, ঝাড়খণ্ডের থেকে, ইউপির থেকে। ক্যান ইউ বিলিভ ইট? তার মানে বুঝে নাও যে বাঙালি সম্বন্ধে নেগেটিভ যা যা শুনেছো সবের মধ্যে কিন্তু তুমি অলস, তুমি কাজ করো না, পশ্চিমবঙ্গে কিছু নেই, ঠিক আছে, এখান থেকে চলে যাও, ঠিক আছে, এখানে কোনো কাজই নেই, কোনো অপরচুনিটি নেই। দেখা যাচ্ছে সবকটা মিথ্যে। এবং আজ থেকে 100 বছর আগে পূর্ণচন্দ্র রায়ও সেটাই বলে যাচ্ছে, তোমাকে ঠিক এগুলোই বোঝানোর চেষ্টা হবে। এবং যে আর্টিকেলের মধ্যে উনি এটা লিখছেন, সেই আর্টিকেলটার নাম হচ্ছে আত্মচরিতের মধ্যে কামধেনু বাংলা। কামধেনু হচ্ছে সেই পৌরাণিক গরু যেখান থেকে সব দুইয়ে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে বঙ্গাল মে সব কুছ হ্যায়, তাই জন্য ওরা আতা হ্যায়। বাঙালি অন্যের থেকে বেটি কাট। তোরা পাটের চাষির থেকে পাটের শ্রমিক বেশি আয় করে, পাটের কলকারখানায় কাজের থেকে পাটের চাষ করা বেশি খাটনির। সেখানে তোমাকে পাট যখন তুমি রুইবে, বড় হবে, তুলবে, পচাবে, যখন পচানোর প্রক্রিয়া তুমি দেখেছো কিনা জানি না, আধবুক জলে, আধবুক এত অব্দি জলে তোমার পাট পচাতে হবে। সেই পাট পচাচ্ছে মানে ভয়ঙ্কর গন্ধ, নখ খুলে আসে, তুমি এতক্ষণ জলের মধ্যে থেকে তুমি এই জিনিসগুলো করছো। এই কাজ বাঙালি করতে পারছে, কিন্তু এই বাঙালিকে জুট মিলে চাকরি দেওয়া হচ্ছে না, বুঝতে পারছি। এবং আস্তে আস্তে যেটা হচ্ছে যে আমাদের একটা জনবিন্যাস বদল ঘটিয়ে দেওয়া হচ্ছে। ভাটপাড়া, টিকিয়াপাড়া, রিসরা, খড়গপুর, রানীগঞ্জ, আসানসোল, বড়বাজার, রাজাবাজার, মেটিয়াবুরুজ, তুমি যেখানে ভাবে যে কলকাতার বন্দর তৈরি হয়েছে, কলকাতা কেন তৈরি হয়েছে? এটা নদীর পাশে বন্দর। তুমি চেনো? যে আপনারা বাঙালি কোনো চেনেন? কোনো বাঙালিকে আপনার চেনা কলকাতা বন্দরে কাজ করে? সে হোয়াইট মানি করে, ব্ল্যাক মানি করে, গ্রে মানি করে, কোনো রকম ভাবে কেউ না। উর্দু এবং হিন্দি প্লাস মারোয়ারি, দিস ইজ দ্য এই কানেকশন। তাহলে তোমার এখানে যেগুলো আয়ের সাধন, সেখানে যদি কোনো বাঙালিকে একদম জাস্ট জাতিগত বৈষম্য দিক থেকে, জাতি ঘৃণার জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে হোয়াট উইল ইউ ডু? তুমি আজকে শিয়ালদা স্টেশনে চলে যাও, এটা নোট করো। শিয়ালদা স্টেশনে গিয়ে যেগুলো রাস্তায় বসে থাকা লোক বলছে না, অফিসিয়াল স্টল যেগুলো দিয়েছে, ঠিক আছে, ছোট ছোট যে দেখবে কেক বিস্কুট, প্ল্যাটফর্মের আশেপাশে কেক বিস্কুট মধ্যে, ঠিক আছে, কেক বিস্কুট দেয়, একটা বাঙালিকে দেয়নি, একটা টেন্ডার বাঙালিকে দেয়নি। যাদের কর্মী বসেছে তারা কেউ একটা বাঙালি না। বাঙালির কাজ কি ওখানে? এগেন বাজার, পকেট থেকে বার করে তুমি লিটল হার্টস কিনবে। কনজিউমার বেসটা বাঙালি 100%। এটা সলিউশন। টাকা, এটাই তো ঔপনিবেশিক শোষণ। এই যে তোমার ধরো, তুমি যদি কখনো, আমি অফিসে যাই বরানগর মেট্রো, আমি আইএসআই তে পড়াই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, দেখবো আরো দুটো মেট্রোতে এরকম বাইক পার্কিং এর জায়গা করেছে, হয়তো দেখেছো। এর একটাও টেন্ডার বাঙালিকে দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট। এটার পিছনে কি কারণ আছে বলে তোমার মনে হয়? বিদ্বেষ একদম। আমাদের এখন আর অন্য কোনো রকমের থট প্রসেস কি ভাবছে, মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ সত্যি বোধহয় একটা বিদ্বেষী। তা না হলে ন্যাশনাল প্ল্যাটফর্মে রবীন্দ্রনাথকে নিয়ে ওরম ভাবে একটা নন ফিকশন শো আর কি মারা যায়। বা হয়তো হিন্দি রিল কালচারে আমরা অনেক সময় দেখতে পাই যে বাঙালি মেয়ে মানেই সে কালা জাদু জানে, আর সে কোনোভাবে তার বয়ফ্রেন্ডকে কালা জাদু করে রাখে, এই একটা মিম কালচার চলে। এটা কি রেসিজম নয়? যাই হোক, গর্গদা, তোমার থেকে আমি এটা জানতে চাইবো যে সৌরভ গাঙ্গুলি আর ঋতুপর্ণ ঘোষের পরে, মানে এই বিগত প্রায় 1-1.5 দশক ধরে বাঙালি কোনো হিরো পায়নি যাকে সে আইডলাইজ করতে পারে। তার একটা কারণ কি এই চারপাশের পরিস্থিতি বদলে যাওয়া বা অবাঙালিকরণের একটা এফেক্টও বলতে পারো? একদম পুঁজির সঙ্গে বিরাট সম্পর্ক। এবং তুমি যে ঋতুপর্ণ ঘোষ বলছো বা সৌরভ গাঙ্গুলিও বলছো, তারও কারণ কিন্তু হচ্ছে তারা যখন তৈরি হচ্ছে সেই সময় পুঁজির অবস্থা।
ধরো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন নোবেল প্রাইজ পায়, তার কারণ হচ্ছে 40 বছর আগে সে কিরকম এনভায়রনমেন্টে ছিল, তার ফলে সে 40 বছর পরে পাচ্ছে। তাহলে আজকের এনভায়রনমেন্টে তো আরো ভয়ঙ্কর অবস্থা, বাঙালির থেকে সবকিছু বেদখল হয়ে যাওয়া। 40 বছর পরে তুমি ধরো আজকে সৌমিত্র মারা গেল, আমার বলে একটা বিরাট পতন ঘটলো। এরপরে কে ওই সাইজের? প্রসেনজিৎ। তারপরে কে ওই সাইজ, দেখো সাইজ কমছে, নামছে, দেব। তুই বুঝতে পারছো এই ঘটনাটা ঘটছে? ফুটবলে বাঙালি অফ হয়ে যাচ্ছে, সিএবি টিমে কোনো বাঙালি নেওয়া হয় না, ঠিক আছে? রাজনীতিতে বাইরের লোকজন, অর্জুন সিং, ববি হাকিম, এরা সব ঘুরে বেড়াচ্ছে। এটার কারণ কি পারফর্মারের অভাব নাকি? না, এটাই তো বারবার তোমায় বলবে, সব ক্ষেত্রে যখন হবে তখন বুঝতে হবে এটা কিন্তু, এটা তোমার ফিল্ড স্পেসিফিক কোনো কারণ নয়, এটা সর্বক্ষেত্রে বহিরাগত আগ্রাসন। তুমি সিনেমার মধ্যে একটা যদি কারণ খুঁজতে চাও, তুমি ফুটবলের মধ্যে যদি একটা কারণ খুঁজতে চাও, পাবে হয়তো কিছু মাইনর কারণ, কিন্তু মূল জিনিসটা যেটা সার্বিকভাবে সবকিছুকে এফেক্ট করছে, সবকিছুকে এফেক্ট করছে, তাই না? বিগত বেশ কয়েক বছর ধরে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বাইরের স্টেট থেকে বিভিন্ন মানুষজনদেরকে নিয়ে এসে অ্যাজ এন এমপি ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। এটা নিয়ে তুমি কি বলবে? ভাবো কেন জনবিন্যাস পাল্টে গেছে বাঙালিকার। আমি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, পশ্চিম বর্ধমান, আসানসোল। মুনমুন সেন হেরে গেছে, বাঙালি ক্যান্ডিডেট। দোলা সেন হেরে গেছে, বাঙালি ক্যান্ডিডেট। এবার ভোট, তৃণমূল কি সিগন্যাল পেয়ে গেল, বাঙালি দিলে ক্যান্ডিডেট দিলে বিহারিরা ভোট দেবে না, ঠিক আছে? এরা ধরে আনলো শত্রুঘ্ন সিনহাকে, বিজেপি ধরে আনলো একটা ভোজপুরি বাঙালি পর্ন স্টার, বাঙালি বিদ্বেষী পবন সিংকে। সেটা নিয়ে বাংলা পক্ষ এমন লড়াই করেছে, তার বদলে আনলো কাকে? সুরিন্দর আলুওয়ালিয়া, যে কিনা বাংলা ভাগের জন্য সংগ্রাম করেছে দার্জিলিং এ গিয়ে, সেই লোকটাকে আসানসোলে দাঁড় করালো, আরেকটা বাঙালি বিদ্বেষী। এবং বউ ঠিক বাঙালি, তো সবকটা বউ বাঙালি, কারণ জামাই বাঙালি না, একদম প্যাটার্ন, ঠিক আছে? জিতেন তেওয়ারিও তাই, ঠিক একদম খুঁজে দেখো, এটা কোনো দলীয় বিষয় না, সব সর্বদলীয়, কিন্তু বউ বাঙালি বাট জামাই নেবার বাঙালি, ঠিক আছে? এদের মধ্যে কম্পিটিশন হলো। কেন কম্পিটিশনটা এদের মধ্যে করতে হলো? কারণ বেসিক জনবিন্যাসটা পাল্টে গেছে, ভোটাররাই পাল্টে গেছে। ভোটাররা দেবে, এই যে কি একটা খেসারি যাদব বলে একটা ওদের কি আছে ভোজপুরি আরেকটা, ঠিক আছে? তাকে এনেই ভাটপাড়ায় মিছিল করতে হলো তৃণমূলকে, অর্জুন সিংকে হারাতে, তাও ভোট দেয়নি। এরা খেসারি আর অর্জুন সিং এর দেশবাড়িরা কোনো তৃণমূলকে ভোট দেয়নি, তো তবু চেষ্টাটা করছে কি করে এইভাবে হবে। এইভাবেই তো আজকে খেসারি আনতে হচ্ছে, কালকে খেসারিকেই প্রার্থী করতে হবে পার্থভৌমিকের জায়গায়। মানে বাংলার মুখ্যমন্ত্রী তো বলছে 4-5টা রাজ্যের বোঝা আমরা বইছি। আমার প্রশ্ন যে বলছেন কেন, কে বইতে বলেছে? বাংলার মানুষ বলেছে এই জন্য বাংলা নিজের মেয়েকে চায়। কিন্তু লোক যদি ওখানে এনে ভরান, তো ভোট ওখানে গিয়ে করবেন, ওদের থেকেই ভোট নেবেন। তাহলে ইউপি বিহারে গিয়ে দেখবো কত দানে কত চাল। এবার যখন জিতে গেছো, কেটে গেছো, ভয় ভুলো না, জিতিয়েছিল বাঙালি, কোনো গুটখাখোর নয়, এটা তো মনে রাখা উচিত। আচ্ছা, এবার আমরা চলে যাই একদম একটা অন্য প্রসঙ্গে। সিনেমা দেখা হয়? খুব কম দেখি, খুব কম মানে খুব কম। আমার হারবার্ট খুব ভালো লেগেছিল, সুমন মুখোপাধ্যায়, হ্যাঁ, ঠিক আছে? এবং ওটা থেকে বুঝেছিলাম, ধরো সুভাষিস মুখোপাধ্যায় একটা জাতির পয়সা না থাকলে কোন উচ্চ গোত্রের একখানা অভিনেতা, তাকে সঠিক ব্যবহারের ঠিক স্থানগুলো আমরা দিতে পারি না। গান শোনো? কি গান শোনো? গান আমার তোমার ধরো রবীন্দ্রসঙ্গীত ভাল লাগে, ভালো বিটসের রিমিক্স ভাল লাগে, ভালো, ঠিক আছে? বিটসের রিমিক্স ভাল লাগে। আর তোমার ধরো যেরকম মমতাজের একখানা মিক্স আছে, পাঙ্কু আবুল বলে, পারলে শোনো, দারুণ। আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একখান পোলা, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট লাইন। ব্যান্ড ভাল লাগে, ব্যান্ড ভাল লাগে মানে কি, যত ভাল লাগে বললাম, ব্যান্ড গুলো সব কত আগের। এই যে আমাদের একটা এফএম চ্যানেল নেই, আমরা এফএম চ্যানেলগুলোর মাধ্যমে ব্যান্ড গুলো জেনেছি। নতুন যারা সৃজনশীল কাজ করতে, তারা ওই এক্সপোজারটা পাবে কোত্থেকে, ঠিক আছে? ব্যান্ড কালচারটাই তো মরে যাচ্ছে। মরে যাবে। তুমি যদি যেখানে পুকুর নেই সেখানে সাঁতারু তৈরি হবে কি করে? যে দেশে সুইমিং পুল নেই সে দেশে সাঁতারু তৈরি হবে? যে দেশে তোমার এই ক্রিয়েটিভিটি, যে বাংলা গান গাইবে, আমাদের পশ্চিমবঙ্গে তার একটা চ্যানেল নেই, সব একটা আছে দেখি কি একটা এফএম চ্যানেল,
সেখানে একটা মোটা মতো বাঙালি ছেলেকে খিল্লি করে একটা হিন্দুস্তানি, ওই নিয়ে রিলস ফিলস করে। ঘেন্না লাগে দেখে এগুলো, ঘেন্না লাগে দেখে। অথচ আমাদের কত সৃজনশীলতা, কত সৃজনশীলতা। এই ছেলেগুলোর সাথে দেখা করি, আমাদের একটা বাংলা শিল্পী পক্ষ এখন তৈরি হয়েছে, এবং আমাদের প্রবাল চক্রবর্তী আমাদের সংগঠনের পক্ষ থেকে নতুন আমাদের সাংস্কৃতিক অধিকর্তা নিযুক্ত হয়েছেন। আমরা যেরকম বাংলা হিপ হপ আর্টিস্ট যারা, তারা খুব একটা এক্সপোজার পায় না, তাদের নিয়ে একটু কাজ করার চেষ্টা করছি। সবশেষে এবার জিজ্ঞেস করবো যে এখান থেকে বাংলা পক্ষ তাদের জার্নিটা কিভাবে দেখছে, মানে এরপর তাদের কি কি স্টেপস? এই লুটতরাজ বন্ধ করতে হবে, এবং এই লুটতরাজ কিন্তু একদিনে বন্ধ হবে না। আমরা কিন্তু T20 ম্যাচ খেলতে নামেনি বাংলা পক্ষ, আমরা টেস্ট ম্যাচ খেলতে নেমেছি, এবং খুব প্রভূত শক্তিশালী এবং ভয়ঙ্কর শত্রুদের এগেনস্টে নেমেছি। আমাদের অনেক কিছু হয়ে যেতে পারে, আমরা অনেক থ্রেটে থাকি, আমাদের মেরে দেওয়ারও চেষ্টা করার কথা বলে, করবে, করার চেষ্টাও করবে, হয়তো সফলও হবে। কিন্তু বাঙালিকে এই লড়াইটা জিততে হবে। আমরা চিরকাল এরকম কৃতদাস হয়ে থাকবো না, বাজার হয়ে থাকবো না। বাংলা পক্ষের একটা সার্বিক মোচড় চাই, ফেরত চায়, এবং তাতে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। কিভাবে? আমরা চাই যে বাংলার সরকার যেহেতু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মানি স্পিনার বা ইনভেস্টার, এর থেকে বড় আর নেই, পশ্চিমবঙ্গ সরকারের সকল টেন্ডার যেন বাঙালি পুঁজিপতিদের একদম হাতে গুঁজে গুঁজে দেওয়া হয়। তার মধ্যে কিছু জালি লোক বেরোবে, কিন্তু এটা একটা প্রক্রিয়া, মানে এখানে সৎ অসতের প্রশ্ন এইসব জায়গা আর নেই। তুমি যদি রাজস্থান থেকে সৎ খুঁজে আনো, তাহলে আর কিছু বলার নেই। আর তাছাড়া মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্তও বলে গেছেন, যদি গুণবান পরজন এবং নির্গুণ স্বজন, শাস্ত্রে বলে নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা। দেখো, এই জাতিকে না মোগলরা মারতে পারেনি, ব্রিটিশরা মারতে পারেনি, পাকিস্তানিরাও চেষ্টা করেছিল, কেন ওইসব মারতে পারেনি, এরাও পারবে না। আমি জানি না গর্গদার সাথে কথা বলে তোমাদের কেমন লাগলো, তবে একটা কথা বলতে পারি যে ইউ ক্যান লাইক হিম, ইউ ক্যান ডোন্ট লাইক হিম, বাট ইউ কান্ট ইগনোর হিম। কারণ ও যে পক্ষটা নিয়েছে, সেই পক্ষটার অ্যাচিভমেন্টস গুলো গোনাতে গেলে, মানে বাংলার অ্যাচিভমেন্টস গুলো যদি আমি গোনাতে যাই, এই টাইম লাইনটা সাংঘাতিক বড় হয়ে যাবে। সুতরাং আমি বা তুমি গর্গদার পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি বা তুমি বাংলার পক্ষে। আজকের এপিসোড এতটাই, দেখা হবে অন্য একটা এপিসোডে। টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো। কিন্তু যাওয়ার আগে প্লিজ লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করে দিও। খুব ভালো থেকো, টাটা।